হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি জিওগ্রাফির এমসিকিউ সেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ জিওগ্রাফির এমসিকিউ, প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে ভারতের ভূপ্রকৃতি থেকে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং ভবিষ্যতে যে পরীক্ষাগুলো তোমরা দিতে চলেছো তার জন্য সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে সেগুলোই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটি কিন্তু যারা ডাব্লিউবিপি কেপির প্রিপারেশন করছো, রেলের প্রিপারেশন করছো এবং যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্ত সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজকের এই জিকের সেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন রয়েছে। সবার প্রথম প্রশ্নটি দেখো, বলছে যে ভারতের কোন রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা সর্বাধিক? অপশন এ তে রয়েছে পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরাখণ্ড, সি তামিলনাড়ু, ডি অরুণাচল প্রদেশ। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ। পশ্চিমবঙ্গের সাথে কিন্তু সব থেকে বেশি আন্তর্জাতিক সীমারেখা রয়েছে, মানে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যার সাথে সব থেকে বেশি সীমারেখা রয়েছে বাংলাদেশের সব থেকে বেশি রয়েছে। এছাড়াও কিন্তু নেপালের সাথে পশ্চিমবঙ্গের সীমানা আছে এবং এছাড়াও আছে ভুটানের সাথে, সব থেকে বেশি আছে কিন্তু বাংলাদেশের সাথে। তাহলে এখানে যতগুলো রাজ্য আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এই যে দুটো রাজ্য তামিলনাড়ু আর অরুণাচল প্রদেশ, এদের সাথে তো কোনো আন্তর্জাতিক সীমারেখা নেই। আর উত্তরাখণ্ড যে রয়েছে তার থেকেও কিন্তু পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমানা কিন্তু সব থেকে বেশি, কারণ পশ্চিমবঙ্গের সাথে তিনটে প্রতিবেশী দেশের সীমানা রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ সব থেকে বেশি সীমানা পশ্চিমবঙ্গের সাথে শেয়ার করে, এছাড়া নেপাল এবং ভুটান এই দুটো রাজ্যেরই কিন্তু সীমানা রয়েছে। যদি আমরা এই ম্যাপ থেকে দেখে নিই খুব ভালোভাবে, তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের কিন্তু এই যে অংশটা, এটা কিন্তু পুরো বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা, এই অংশটা। আর তাছাড়াও দেখো পশ্চিমবঙ্গের যদি আমরা এই দিকটা দেখি তাহলে নেপালের সাথে সীমানা দেখতে পাবো এবং পশ্চিমবঙ্গের যদি এই উত্তর দিকটা দেখি তাহলে আমরা ভুটানের সাথে সীমারেখা পাবো। তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু এমন একটা রাজ্য, ভারতের যত রাজ্য আছে তাদের মধ্যে কিন্তু সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে পশ্চিমবঙ্গে, এবং কোন দেশের সাথে আছে? বাংলাদেশের সাথে। আর এছাড়াও কিন্তু নেপাল এবং ভুটানের সাথেও পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। বলছে ভারতের বৃহত্তম জেলা কোনটি? অপশন এ আছে মাহে, বি কোচি, সি কলকাতা, ডি কচ্ছ। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের সব থেকে বড় জেলা, বৃহত্তম জেলা হচ্ছে অপশন ডি কচ্ছ। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কিন্তু গুজরাটে। আর এরই সাথে আমরা এই অপশন থেকেই জেনে নেব এটা কিন্তু এই যে মাহেটা কিন্তু ভারতের কি জেলা? ক্ষুদ্রতম জেলা। মাহে হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা, এটাও কিন্তু কোথায় রয়েছে? গুজরাটেই রয়েছে। তাহলে গুজরাটেই রয়েছে ভারতের সব থেকে, যত রাজ্য আছে ভারতে তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মানে বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ, সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। এবার এই প্রসঙ্গে আমরা একটা জায়গাতে একটু আলোচনা করে নিই আর কোথায় কোথায় ভারতের বৃহত্তম জেলাগুলো রয়েছে। সবার ফার্স্ট পয়েন্টে তো দেখতেই পাচ্ছ যে কচ্ছ হচ্ছে সব থেকে বৃহত্তম জেলা, যেটা অবস্থিত কোথায়? গুজরাটে। এরপর দেখো দ্বিতীয় বৃহত্তম যে জেলাটি সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে লাদাখে। জেলাটার নাম কি? জেলাটার নাম হচ্ছে লে। তাহলে লাদাখের লে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জেলা ভারতের মধ্যে। তারপর দেখো 3 নম্বরে রয়েছে কে? জয়সালমীর। এই জয়সালমীর কোথায় অবস্থিত? দেখতেই পাচ্ছ রাজস্থানে অবস্থিত জয়সালমীর। তাহলে এটা কিন্তু তৃতীয় বৃহত্তম জেলা। 4 নাম্বার দেখো রাজস্থানের বিকানির বা বিকানের, এটা হচ্ছে কিন্তু চতুর্থ বৃহত্তম জেলা, এটাও রাজস্থানেই অবস্থিত। আর পঞ্চম বৃহত্তম যে জেলাটা সেটা হচ্ছে বাড়মের, অর্থাৎ এই বাড়মের জেলাটাও কিন্তু রাজস্থানে অবস্থিত। তাহলে প্রথম বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ, যেটা রয়েছে গুজরাটে, যেটা 45,652 স্কয়ার কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত। এছাড়া দেখো দ্বিতীয় বৃহত্তম বললে লাদাখের লে, থার্ড পজিশনে আছে রাজস্থানের জয়সালমীর, ফোর্থ পজিশনে আছে রাজস্থানের বিকানির,
এবং পঞ্চম স্থানে রয়েছে রাজস্থানের বাড়মের। তাহলে এগুলো কিন্তু সব ভালোভাবে প্রত্যেকে মনে রাখবে। পরের কোশ্চেন দেখো, ভারতের নবীনতম রাজ্য কোনটি? অপশন এতে আছে বিহার, বিতে আছে মধ্যপ্রদেশ, সিতে আছে উত্তরপ্রদেশ, ডিতে আছে তেলেঙ্গানা। দেখো সব থেকে যদি বলা হয় ভারতের নবীনতম রাজ্য যেটা সব থেকে শেষে গঠিত হয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা। এই প্রসঙ্গে কয়েকটা ইনফরমেশন তোমরা মাথায় রাখো, সেটা হচ্ছে তেলেঙ্গানা এই রাজ্যটা গঠিত হয়েছে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে বিভক্ত হয়ে। কোথা থেকে বিভক্ত হয়ে? কোন রাজ্য থেকে বিভক্ত হয়ে? অন্ধ্রপ্রদেশ থেকে বিভক্ত হয়ে। এবং এটা কত সালে গঠিত হয়েছে যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো 2014 সালের 2 জুন। 2014 সালের 2 জুন কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে বিভক্ত হয়ে গঠিত হয়েছে তেলেঙ্গানা। তারপরে কিন্তু ভারতে আর নতুন কোনো রাজ্য গঠিত হয়নি, সেই জন্য এই তেলেঙ্গানাকেই বলা হয় ভারতের সবথেকে নবীনতম রাজ্য। এরপরে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে 2019-এর 31 অক্টোবরে এখানে আমরা দেখতে পেয়েছিলাম জম্মু কাশ্মীরটা যে রাজ্য ছিল সেটা ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, সেটা হচ্ছে একটা জম্মু ও কাশ্মীর, আরেকটা হচ্ছে লাদাখ। তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করে নবীনতম রাজ্য তাহলে উল্লেখ করব আমরা তেলেঙ্গানার নাম। কত সাল? 2014 সালের 2 জুন। তারপরে আর কি ঘটনা ঘটেছে এই রাজ্য বিভাগের? আমরা দেখতে পাচ্ছি 2019-এর 31 অক্টোবর জম্মু কাশ্মীর যে রাজ্যটা ছিল সেটা বিভক্ত হয়ে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছে, একটা হচ্ছে জম্মু ও কাশ্মীর, আরেকটি হচ্ছে লাদাখ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে ভারতের উচ্চতম মালভূমির নাম কি? অপশন এ তে আছে ছোটনাগপুর মালভূমি, বি মেঘালয় মালভূমি, সি লাদাখ মালভূমি, ডি দাক্ষিণাত্য মালভূমি। দেখো এখান থেকে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, সব থেকে ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু লাদাখেই অবস্থিত। লাদাখ বলে যে কেন্দ্রশাসিত অঞ্চলটা সেখানে এই মালভূমিটা অবস্থিত। এর উচ্চতা কিন্তু প্রায় 3000 মিটারেরও বেশি, সেই জন্য এটাকে বলা হয় কিন্তু ভারতের উচ্চতম মালভূমি। আর এই লাদাখ মালভূমিকে আরেকটাও নামে ডাকা হয়, সেটা হচ্ছে ভারতের শীতলতম মরুভূমি। ভারতের উষ্ণতম মরুভূমি তো থর, আর ভারতের শীতলতম মরুভূমি বললে কিন্তু আমরা লাদাখের নাম মাথায় রাখবো। লাদাখ মালভূমি কিন্তু হচ্ছে ভারতের শীতলতম মরুভূমি। আর এই প্রসঙ্গে এই অপশন থেকেই একটা কথা বলে দিই, সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এটা কিন্তু ভারতের বৃহত্তম মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি যেটা, এটা হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি। আর ছোটনাগপুর মালভূমিকে কি বলা হয়? ভারতের খনিজ ভান্ডার বলা হয়। ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার। তাহলে এটা ভালো করে কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ভারতের কোন রাজ্যের রাজ্য সীমানা সর্বাধিক? অপশন এ তে রয়েছে দেখো উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি বিহার, ডি মহারাষ্ট্র। তাহলে ভারতের কোন রাজ্যের সাথে একাধিক রাজ্যের সীমানা রয়েছে সেটাই এখান থেকে জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ উত্তরপ্রদেশ। এবার এটাকে আমরা একটুখানি ম্যাপে দেখে নিই যে কিভাবে আমরা উত্তরপ্রদেশটা করলাম। দেখো তুমি যত রাজ্যই দেখবে একটুখানি বাড়িতে ভালো করে ম্যাপটা স্টাডি করে দেখবে যে সব রাজ্যের সাথে 5টা হার্ডলি 6টা রাজ্য সীমানা রয়েছে, কিন্তু উত্তরপ্রদেশেরটা যদি আমরা কাউন্ট করে দেখি, দেখো উত্তরপ্রদেশের সাথে প্রথমেই রয়েছে উত্তরাখণ্ডের সীমানা, তারপর রয়েছে কিন্তু হিমাচল প্রদেশ, তারপর দেখতে পাচ্ছি হরিয়ানা, তারপর দেখো রাজস্থান, এরপরে রয়েছে মধ্যপ্রদেশের সীমানা, তারপর ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড এবং সর্বশেষে হচ্ছে বিহার। তাহলে যদি আমরা এখান থেকে দেখি তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, মোট 8টা রাজ্যের সীমানা আছে শুধুমাত্র কার সাথে? উত্তরপ্রদেশের সাথে। এটাই কিন্তু সর্বাধিক রাজ্য সীমানা।
এছাড়াও যেটা বাদ গেল সেটা হচ্ছে দিল্লির সাথে, এখানে কিন্তু নিউ দিল্লির সাথে উত্তরপ্রদেশের সীমারেখা রয়েছে, যদিও নিউ দিল্লি কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল, সেই জন্য আমরা এটাকে কাউন্ট করিনি। তাহলে মোট উত্তরপ্রদেশের সব থেকে বেশি আমরা রাজ্য সীমানা দেখতে পাচ্ছি। কটা রাজ্যের সাথে আছে? মোট 8টা রাজ্যের সাথে কিন্তু উত্তরপ্রদেশের সীমানা রয়েছে। ভালো করে এগুলোকে কিন্তু স্টাডি করে দেখতে হবে। তারপরের প্রশ্ন দেখো, হিমালয়ের দক্ষিণতম পর্বত শ্রেণীর নাম কি? হিমালয়ের সব থেকে দক্ষিণে বা নবীনতম পর্বত শ্রেণীর নাম যদি জিজ্ঞাসা করে, তাহলে দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়, টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শিবালিক হিমালয়। মনে রাখবে যে হিমালয় সৃষ্টিতে কিন্তু 3টে ভূ আলোড়ন সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব থেকে প্রথম যে ভূ আলোড়নটা হয় সেখানে কিন্তু সবার প্রথমে টেথিস আর এদিকে হচ্ছে হিমাদ্রি, এই দুটো হিমালয় কিন্তু তৈরি হয়েছিল প্রথমবার ভূ আলোড়নের ফলে। দ্বিতীয়বার সেকেন্ডবার ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়েছিল হিমাচল হিমালয়, আর তৃতীয়বার ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়েছিল শিবালিক হিমালয়। এবং এরা কিন্তু দেখবে একদম পরপর যদি আমরা খেয়াল করি এই রকম ভাবে অর্ধচন্দ্রাকারে অবস্থান করছে। একদম উত্তরে রয়েছে কিন্তু ট্রান্স বা টেথিস, তারপরে আছে হিমাদ্রি, তারপরে রয়েছে হিমাচল, তারপর আছে শিবালিক। এই সিকোয়েন্সটা কিন্তু পুরোটাই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। তাহলে যদি বলে আমাদের সব থেকে উত্তরে কে আছে, ট্রান্স বা টেথিস আছে, তারপরে যদিও ট্রান্স বা টেথিসের বেশিরভাগটাই তিব্বতে আছে, তারপরে কে আছে হিমাদ্রি হিমালয়, তারপরে হিমাচল হিমালয়, আর সব থেকে দক্ষিণে আছে কোন হিমালয়, শিবালিক হিমালয়। আর সব থেকে নবীনতম হিমালয় বললেও কিন্তু এটা বলবো শিবালিক হিমালয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম, এখানে একটা জিনিস তোমরা অ্যাড করে নাও, উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি? ভারতের সব থেকে উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি? অপশন এ তে রয়েছে ডাল, বি আছে উলার, সি প্যাংগং, ডি লোকটাক। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে প্যাংগং, যেটা কোথায় অবস্থিত? ভারতের লাদাখে অবস্থিত। যদিও প্যাংগং এর কিছুটা অংশ তিব্বতেও রয়েছে, কিন্তু ভারতে এর অবস্থান কোথায়? লাদাখে। এর উচ্চতা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 4350 মিটার কিন্তু এই প্যাংগং এর উচ্চতা, যেটা কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। এটাই কিন্তু ভারতের সব থেকে উচ্চতম লবণাক্ত জলের হ্রদ। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ডাল, উলার, এগুলো রয়েছে কাশ্মীরে। এখানে রয়েছে দেখতে পাচ্ছ যে লোকটাক, এটা কোথায় রয়েছে লোকটাক হ্রদ? সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও যে লোকটাক কিন্তু কোন রাজ্যে রয়েছে। আর আরেকটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এটাকে বলা হয় পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, এই লোকটাককে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে লোকটাক হ্রদ এটা কোন রাজ্যে অবস্থিত। এর পরের কোশ্চেন দেখো, মেঘালয় মালভূমি কোন মালভূমির বিচ্ছিন্ন অংশ? এটাকে অনেক রকম ভাবে নেওয়া যায়। অপশন এ তে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, বি আছে লাদাখ মালভূমি, সি ছোটনাগপুর মালভূমি, ডি মালব মালভূমি। এখানে আমরা অপশন এলিমিনেট করে বুঝতে পারবো মালব মালভূমি থেকে নেওয়া হয়নি, লাদাখ থেকেও নয় এবং দাক্ষিণাত্য থেকেও নয়। যদি এখানে অপশানে থাকতো উপদ্বীপীয় মালভূমি তাহলে অবশ্যই সেটা কিন্তু আমরা নিতে পারতাম, কিন্তু এখানে উপদ্বীপীয় মালভূমি অপশানে নেই। এখানে কি আছে? অপশন সি ছোটনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ কিন্তু বর্তমানে এই মেঘালয় মালভূমি, যার জন্য মেঘালয় মালভূমিকে কি বলা হয়? বর্তমানে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়, কারণ এটা ছোটনাগপুর মালভূমি থেকে আলাদা হয়ে গেছে। কিসের দ্বারা আলাদা হয়েছে? গারো, রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপের দ্বারা। তাহলে মাথায় রাখবে যে অপশন দেখে আমাকে কিন্তু এটার উত্তর করতে হবে। অনেক সময় এই ছোটনাগপুর থাকে না অপশানে, উপদ্বীপীয় মালভূমি থাকে, তখন আমরা উপদ্বীপীয় মালভূমি নেব। যদি দেখা যায় যে না উপদ্বীপীয় মালভূমি নেই, তখন আমরা ছোটনাগপুর মালভূমি নেব।
এই মালভূমিটা থেকে কিন্তু মেঘালয় মালভূমি বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সেই বিচ্ছিন্ন অংশটাকে আমরা কি বলছি, কার দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? গারো রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপের দ্বারা। পরবর্তী কোশ্চেন, ইম্ফল উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তে রয়েছে মেঘালয়, বি মণিপুর, সি নাগাল্যান্ড, ডি মিজোরাম। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে ইম্ফল। কার রাজধানী? মণিপুরের রাজধানী। আর এই ইম্ফল উপত্যকা কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। দেখো এটা হচ্ছে মণিপুরের ছবি, এবং সেখান থেকে যদি আমরা খেয়াল করি এই জায়গাটাতে কিন্তু রয়েছে ইম্ফল উপত্যকা। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা লোকটাক হ্রদের উপস্থিতি রয়েছে, যেটা মণিপুরে। তাহলে এর আগে তোমাদেরকে জানতে চাওয়া হয়েছিল, কমেন্ট সেকশনে বলেছিলাম জানাতে যে লোকটাক হ্রদ কোন রাজ্যে আছে। এখান থেকেই দেখো তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে মণিপুরে আছে কিন্তু লোকটাক হ্রদ, যেটাকে উত্তর পূর্ব ভারত বা পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ বলা হয়। আর এই মণিপুরের এই যে লোকটাক হ্রদ, এটা কিন্তু ভীষণভাবে বিখ্যাত, কারণ এখানে একটা জাতীয় উদ্যান রয়েছে যেটার নাম হচ্ছে কেইবুল লামজাও। সেখানে কিন্তু ডান্সিং ডিয়ার বা নাচুনে হরিণের জন্য এই লোকটাক হ্রদের জাতীয় উদ্যান অর্থাৎ কেইবুল লামজাও এটা কিন্তু ভীষণভাবে বিখ্যাত। আর এই ইম্ফল উপত্যকা কিন্তু রয়েছে মণিপুরে, যার চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানটা কিন্তু অবনমিত বা নিচু। তারপরের কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? অপশন এ তে রয়েছে গঙ্গোত্রী, বি যমুনোত্রী, সি সিয়াচেন, ডি কোনোটিই নয়। এটার উত্তর তোমরা প্রত্যেকে করতে পারবে। ভারতের দীর্ঘতম বা বৃহত্তম হিমবাহ বললে সিয়াচেনের কথা মনে রাখবো। এর দৈর্ঘ্য কিন্তু প্রায় 72 থেকে 78 কিলোমিটার জুড়ে এই সিয়াচেনটা কিন্তু অবস্থিত। কোথায় অবস্থিত এটা? এটা কিন্তু আমাদের ভারতের লাদাখে অবস্থিত। আর এটা কোন পর্বতে আছে? এটা রয়েছে কারাকোরাম, কারাকোরাম পর্বতে। এখান থেকে এই সিয়াচেন হিমবাহ থেকে একটা নদী সৃষ্টি হচ্ছে, সেই নদীটার নাম কি? নুব্রা নদী। তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো, আর এখান থেকে বলে রাখি এই যে দুটো হিমবাহ এরা কোথায় আছে? এটা কিন্তু রয়েছে উত্তরাখণ্ডে। গঙ্গোত্রী আর যমুনোত্রী এই দুটো আছে উত্তরাখণ্ডে। তাহলে সিয়াচেন হিমবাহ সব থেকে দীর্ঘতম, এর যে দৈর্ঘ্য 72 থেকে 78 কিলোমিটার। আর লাদাখে অবস্থিত কারাকোরাম পর্বতে, আর নুব্রা নদী হচ্ছে এই সিয়াচেন থেকে উৎপত্তি লাভ করেছে। এখান থেকে একটুখানি সিয়াচেনের ছবিটা ভালো করে দেখে নাও। দেখো এই জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে রয়েছে কিন্তু সিয়াচেন হিমবাহ, যেটা প্রায় 72 থেকে 78 কিলোমিটার বিস্তৃত, এবং এই সিয়াচেনটা কিন্তু বর্তমানে রয়েছে লাদাখে লাইন অফ কন্ট্রোলের অন্তর্গত, কিন্তু মানে লাইন অফ কন্ট্রোলের মধ্যে রয়েছে কিন্তু হচ্ছে এই সিয়াচেন, যেটাকে বলা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। তার মধ্যে কিন্তু বর্তমানে সিয়াচেন গ্লেসিয়ারটা রয়েছে, যেটা বর্তমানে লাদাখের অন্তর্গত। তাহলে এটা কিন্তু ভালো করে দেখে নেবে। এই হচ্ছে সিয়াচেনের অবস্থান। আর এই পাশে রয়েছে আকসাই চীন, এখানে রয়েছে পাক অকুপাইড কাশ্মীর। তাহলে এগুলো কিন্তু দেখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ও নেপালের সীমানা নির্ধারণ করে কোন পর্বত? অপশন এ আছে পীর পাঞ্জাল, বি আছে জাস্কার, সি সিঙ্গালীলা, ডি পশ্চিম ঘাট। ভারত এবং নেপালের মধ্যে রয়েছে কিন্তু সিঙ্গালীলা পর্বত শ্রেণী, যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গে এই পর্বত শ্রেণীটা রয়েছে সিঙ্গালীলা, যেটা ভারত এবং নেপালের মাঝখানে কিন্তু সীমানা তৈরি করছে এই পর্বত শ্রেণীটা। দেখো আজকের যে এমসিকিউ সেশন ছিল সেটা এই পর্যন্তই। আমরা তো প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে আলোচনা করছি তার অপশন নিয়ে, সেই সংক্রান্ত আরো অনেক বিস্তারিত বিষয় নিয়ে। সুতরাং পুরো ভিডিওটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা শুধু এই যে কোশ্চেনগুলো ছাড়াও তার যে অপশন রয়েছে সেই রিলেটেড অনেক তথ্য পাবে, এবং এখান থেকেই কিন্তু আরো অনেকগুলো এমসিকিউ তোমাদের সলভ হয়ে যাবে। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ এখানে সরকারি চাকরির প্রস্তুতির সমস্ত তথ্য কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর তার সাথে কিন্তু এসবি ইনস্টিটিউটে শুরু হয়ে গেছে প্রাইমারি আপার প্রাইমারিকে টার্গেট করে
ব্যাচ, এবং সেই ব্যাচটি সদ্যই শুরু হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ হবে। তাই এই যে ব্যাচটি রয়েছে, এই ব্যাচটিতে যারা এখনো ভর্তি হওনি তারা অবশ্যই অতি শীঘ্রই ভর্তি হও, কারণ সামনেই রয়েছে একটা বিপুল ভ্যাকান্সি কিন্তু এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। সুতরাং সেই ভ্যাকান্সিতে নিজের নামটা যাতে নথিভুক্ত তোমরা করতে পারো। এছাড়াও আরেকটা সুখবর দিই, রাজ্য সরকারের সমস্ত সরকারি চাকরির প্রস্তুতি এসবি ইনস্টিটিউটের নতুন একটি ব্যাচে করানো হচ্ছে। আর তার সাথে সাথে ডাব্লিউবিপি এবং কেপির যারা প্রিপারেশন নিতে চাইছো খুব সুন্দরভাবে, তারাও কিন্তু এসবি ইনস্টিটিউটে অতি সত্বর যোগাযোগ করো, কারণ এখানে কিন্তু অনেকগুলো নতুন ব্যাচ শুরু হয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু সুন্দরভাবে নিজেদের প্রস্তুতি করতে পারবে। তার সাথে সাথে আরো দুটো কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ব্যাচগুলোতে কিন্তু অনেকটা সময় তোমরা ক্লাসের সুযোগ পাচ্ছ। তার সাথে সাথে কোনো ক্লাস 3 দিন সপ্তাহে হচ্ছে, কোনোটা 2 দিন সপ্তাহে হচ্ছে, এবং প্রত্যেকটাতেই আমরা 4টে করে প্রত্যেক দিন ক্লাস পাচ্ছি। এছাড়া রয়েছে মক টেস্টের সুবিধা, সম্পূর্ণ ফ্রিতে হার্ড কপি প্রিন্টেড আকারে তোমার হাতে পৌঁছে যাবে, এবং তুমি সেটা থেকে বাড়িতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এই রকমই তোমাদেরকে কিন্তু গাইড করা হচ্ছে, এবং সমস্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা কিন্তু তোমাদেরকে গাইড করছে। সুতরাং আর সময় নষ্ট না করে শীঘ্রই এসবি ইনস্টিটিউটের যে অফিসিয়াল নাম্বার সেখানে তোমরা যোগাযোগ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।